সাভারের আমিনবাজারে পাওয়ার গ্রিডে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। সকাল এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সকাল 7:15 দিকে আগুনের খবর পান তারা। 7:20 দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে একে একে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন প্রতিনিধি খায়রুল ইসলাম। বিস্তারিত জানবো তার কাছ থেকে। ধন্যবাদ। আমি এখন আছি আমিনবাজারের বিদ্যুৎ পাওয়ার গ্রিডে। আমরা আজকে জানতে পেরেছি যে সকাল 7:15 এখানে আগুন লাগার ঘটনাটি ঘটে। এরপরে এখানে প্রায় 12টি ইউনিট এসে কাজ করেন। এখানে 12টি ইউনিট বিভিন্ন সাভার থেকে শুরু করে আরো আশেপাশের যে কটি ফায়ার সার্ভিসের স্টেশন আছে এখান থেকে কিন্তু আসলে 12টি ইউনিট এসে এই আগুনের প্রায় নিয়ন্ত্রণ এখন চলে আসছে বলে আমরা জানতে পেরেছি। তো আমরা এখন যে পাওয়ার গ্রিডে আছে আমরা আসলে ভিতরে যেতে পারিনি, যদিও ভিতরে আমাদের যাওয়ার জন্য কোনো অনুমতি এখনো দেওয়া হয়নি। এখানকার কর্তৃপক্ষ বলেছেন যে তারা আসলে আমাদেরকে আপডেট জানাবেন। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে কিছুটা ধোঁয়া উঠছে ভিতরে, এবং যদিও স্থানটি আসলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পাওয়ার গ্রিড। এখানে বড় 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 পাওয়ার গ্রিড বলা চলে এই পাওয়ার গ্রিডকে। তো এইখানে কিন্তু আসলে আমরা যেটা জানছি আর কিছুক্ষণের ভিতরে এখানকার কর্তৃপক্ষ এবং ফায়ার ডিফেন্সের কর্তৃপক্ষ আসলে আমাদেরকে পুরো আপডেটটি জানাবে এবং একটি সংবাদ সম্মেলন করবে। তো এখন পর্যন্ত আমিনবাজারের পাওয়ার গ্রিড থেকে আগুন লাগার সর্বশেষ খবর ছিল এই। খায়রুল, আপনাকে ধন্যবাদ। 1 মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরী টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করেছেন। সকালে টঙ্গী এরশাদনগর এলাকায় বিএসআইএস কারখানার শ্রমিকরা গত 1 মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের অবরোধে এই সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী যাত্রীরা চরম বিপাকে পড়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করছে পুলিশ। এবারে মাইটিভি বিশেষ। যোগদানের পর থেকে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে রংপুরের পীরগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিমের বিরুদ্ধে। প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রতিটি ইউনিয়নের প্রডিউসার গ্রুপ পিজি খামারিদের জন্য বরাদ্দকৃত মালামাল আসলেও বিতরণ না করেই আত্মসাতের অভিযোগ করে তাদের বিরুদ্ধে। এদিকে পিজি সদস্যদের জন্য বরাদ্দকৃত মালামাল পাবার জন্য ওই কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধন করেছে খামারিরা। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। ফজলুল করিম রংপুর পীরগঞ্জ উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা। যোগদানের পর থেকেই নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। প্রাণী সম্পদ কর্মকর্তার বিরুদ্ধে এবারের অভিযোগ, প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রতিটি ইউনিয়নের প্রডিউসার গ্রুপ পিজি খামারিদের বরাদ্দকৃত 2টি সভার বাজেট একটি সভায় করেই বাকি টাকা আত্মসাৎ করেছেন। চলতি সালের 30 জানুয়ারি এলডিডিপি প্রকল্পের আওতায় বুফ অ্যান্ড বুফালো পিজি ও ডেইরি পিজি গ্রুপের প্রতিটি সদস্যের জন্য বরাদ্দ থাকলেও বরাদ্দের কথা অস্বীকার করছেন এই কর্মকর্তা। অথচ প্রতিটি পিজি খামারিদের জন্য একটি পাম্প মোটর সহ 5টি উপকরণ গত 4 ফেব্রুয়ারির মধ্যে খামারিদের মাঝে বিতরণের কথা থাকলেও তা এখনও বিতরণ করেননি ফজলুল করিম। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার বিভিন্ন অনিয়ম দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন উপজেলার পিজি খামারিরা। মানববন্ধনে প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান পিজি খামারিরা। পিজির যে প্রোডাক্টগুলো আছে যে দেওয়ার কথা সেটা তো একটাও দেয় নাই। তারপরে যে মিটিংয়ে যে বাজেট আছে একটা খাবার দাবার যাতায়াত ভাড়া এসব 1 টাকাও আমাদেরকে দেয় নাই। পালছে তো সরকার থাকে, আমাকে দেয় না। খাদ্য এই যে কমে ফেলালো, দিল না তো। আমরা শুনছি যে আমাদের 20,000 টাকা করে বাজেটে জিনিস আসছে, সেখানে আমরা 1 টাকার জিনিসও পাবো না। এটা তো আমরা তার স্বাস্থ্য অবশ্যই চাইবো। খামারিদের মানববন্ধনের কথা জানতে পেরে নিজের অপরাধ আড়াল করতেই তড়িঘড়ি করে অফিসে ডেকে নেন পিজি খামারিদের সংগঠনের সভাপতি সম্পাদককে। বলছে যে আপনারা আসেন 3 জন,
ক্যাশিয়ার সেক্রেটারি সহ আসেন, মাল সামানা আসছে, এটা আপনাদের সাথে নিয়ে আর আলাপ আলোচনা করব। বসে একটা গল্প করার পরে, কথা আলাপ করার পরে আমরা মেশিনগুলো বিতরণ করব। অভিযুক্ত ওই কর্মকর্তার কাছে তাড়াহুড়া করে ডাকার কারণ কি জানতে চাইলে দিলেন দায়সরা জবাব। কারণ আমি বলি, পরবর্তী মালামাল আসতেছে, আমার স্টোর ফাঁকা করতে হবে। সঞ্চয় যদি ওরা না দেয় তাহলে আমরা মালামালটা একটু দেরিতে দেবো। এই জন্য সভাপতি, সাধারণ সম্পাদক এবং ক্যাশিয়ারকে ইমার্জেন্সি কিন্তু ডাকা হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফজলুল করিমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান পিজি খামারিরা। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। রমজান মাস এলেই দেশে বেড়ে যায় মুড়ির চাহিদা। সারাদিনের রোজা শেষে দেশের প্রায় প্রতিটি ঘরে ইফতারে থাকে মুড়ি। তাই তো বাড়তি চাহিদার কথা মাথায় রেখে মাস জুড়ে মুড়ি কারখানায় ব্যস্ত সময় পার করছেন কুমিল্লার দক্ষিণাঞ্চলের মুড়ি শ্রমিকরা। প্রতিনিধি জসিম উদ্দিন চৌধুরীর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। কুমিল্লার দক্ষিণাঞ্চলের মুড়ির সুনাম রয়েছে দেশ জুড়ে। তাই তো রমজানের চাহিদা মেটাতে মুড়ির কারখানাগুলোতে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি শ্রমিক কাজ করে মুড়ি উৎপাদনে। এর আগে প্রতিদিন 20 থেকে 30 মণ মুড়ি উৎপাদন করলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। শুধু বালু আর লবণ পানি মিক্সির ব্যবহার করে, এখানে আর কিছু দেওয়া হয় না। 5 জন লোকে কাজ করি, 120 বস্তা, 150 বস্তা, 100 বস্তা এরকম ভাবে দিলে আপনার 500-600 1000 টাকা হয় এরকম। লবণ পানি দিয়ে স্বাস্থ্যকর উপায়ে উৎপাদন হচ্ছে মুড়ি, ব্যবহার করা হয় না কোনো ধরনের রাসায়নিক। তাই মুড়ির গুণগত মান থাকে ভালো, চাহিদাও রয়েছে বলে জানান কারখানার মালিক। 16 চাল, হ্যাঁ 16 চাল এখানে লম্বা হয়, এটা একটু রেট বেশি থাকে, চাহিদা বেশি, মালটা একটু চিকন লম্বা হয়। এটা বেশি আমরা 68 টাকা 77 টাকা করে। আর একটা আছে সন্না, এটা বেশি 68 টাকা করে চলতেছে, রোজাইলে একটু বেশি খায়। কুমিল্লার দক্ষিণ অঞ্চলের উৎপাদিত মুড়ি জেলার চাহিদা মিটিয়ে আশপাশের জেলাগুলোতেও বিক্রি করা হচ্ছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে আমাদের কৃষি। বাণিজ্যিকভাবে তরমুজ চাষ করে লাভবান হওয়ায় খুশি বরিশাল বাকেরগঞ্জের কৃষকেরা। বাকেরগঞ্জের তরমুজ দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা যেতে পারে বলে আশা প্রকাশ করছে উপজেলা কৃষি অধিদপ্তর। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, মিফতাহ গালিব। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এবছর প্রায় 1000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের তরমুজের চাষ হয়েছে। একসময়ের পতিত অনাবাদী এসব জমিতে তরমুজের ব্যাপক ফলন হওয়ায় খুশি কৃষক। এবছর আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফলন অনেক ভালো। এলাকার মাটি ভালো, আশা করি আমাকে ফলন ভালো হইবে। কিছু তরমুজ আগাম আসছে, যদি বিক্রি করি তারপর অনুভব করতে পারবো যে কত টাকা আসবে। খুবই ফলন ভালো, আশা করি যেন লাভবান হব। উদ্যোক্তা এবং কৃষকেরা মনে করেন উন্নত বীজ, কীটনাশক এবং সরকারি সহযোগিতা পেলে মানসম্মত তরমুজ উৎপাদন করা সম্ভব। প্রশিক্ষণও নাই, তাদের অর্থও নাই, আর তারা কিভাবে তরমুজ ফলন করবে সেইটাও তাদের জানা নাই। কি কি লাগবে তা তো জানি না। এই স্থানীয় মানুষদের যদি, কৃষকদের যদি প্রশিক্ষণ দিত তাইলে হয়তো এখানের কৃষকরাও তরমুজ চাষ করার জন্য আগ্রহী হতো। যে টাকা খরচা করছে কিছু লাভবান হব আশা করা যায়। কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হলে তরমুজের ফলন আরো কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে মনে করে স্থানীয় কৃষি বিভাগ। ফলে নিজেদের চাহিদা মিটিয়ে রপ্তানিও সম্ভব হবে বলে মনে করে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন। আমাদের যে চরাঞ্চলগুলো আছে, চরাঞ্চলে তরমুজ চাষাবাদের যথেষ্ট পরিমাণ সম্ভাবনা রয়েছে এবং আমরা চরাঞ্চলের কৃষকদের আমরা উৎসাহিত করতেছি আগামীতে যাতে তরমুজ চাষের আবাদ আরো বাড়ে, সেই প্রচেষ্টা এবং পরিকল্পনা আমাদের আছে। আমাদের কৃষি ডিপার্টমেন্টের পক্ষ থেকে এদেরকে কোনো ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কিনা, আর ইনশাআল্লাহ আমরা এ বিষয়ে কাজ করছি। তরমুজের এমন ফলনে কৃষকেরা যেমন আর্থিকভাবে সচ্ছল হবে, তেমনি রপ্তানি করতে পারলে দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতাহ গালিব, মাই টিভি। সিলেটে 700 বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় রমজানের প্রতিদিন গণ ইফতারের আয়োজন করে আসছে হযরত শাহজালালের মাজার কর্তৃপক্ষ। ধনী গরিব নির্বিশেষে হাজারো রোজাদারের মিলন মেলায় বসে মাজার প্রাঙ্গণে। সিলেট প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট, ক্যামেরায় শাহিন আহমেদ। 360 আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার শরীফে বাদ আসরের নামাজের জন্য সমবেত হন ধর্মপ্রাণ মুসল্লিরা। আসরের পর থেকেই মাজারের মসজিদে ঘোষণা দেয় রোজাদারদের ইফতারের শরিক হতে। মাজার প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের বসার ব্যবস্থা করা হয়। পুরো রমজান মাস জুড়ে
ইফতারে এখানেই রোজাদারদের জন্য পরিবেশন করা হয় নানা রকমের খাবার। মাজারে নারীদের জন্যও থাকে আলাদা বসার ব্যবস্থা। সবার জন্য সমান খাবার পরিবেশনের পর হয় আখেরি মোনাজাত। মোনাজাতের পর আজানের মাধ্যমে ইফতারিতে শরীক হন সকলে। সিলেটের প্রাচীনতম অলি হজরত শাহজালাল রহমতুল্লাহর মাজারে ইফতারে অংশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন ধর্মপ্রাণ মুসলমানেরা। ছোটবেলা থেকে দেখি এইভাবেই চলতে আছে, সুশৃঙ্খল ভাবে হইতেছে আর কি। এই আয়োজনটা চমৎকার, খুব ভালো লেগেছে। সবার সাথে ইফতারি করলে এটা মজা আলাদা। এখানে আসে আমার অত্যন্ত অনেক ভালো লাগছে। শাহজালাল সাহেবের উসিল্লায় ক্ষমা করার দেওয়ার মালিক তো হয়েছেন আল্লাহ। 2-4 দিন এই শরীর হওয়ার চেষ্টা করি। 700 বছর ধরে মাজার শরীফ নিজস্ব ব্যবস্থাপনায় এই গণ ইফতারের আয়োজন করে আসছে বলে জানান বাজার কর্তৃপক্ষ। ইফতারের সময় সবাই সমান ও কেউই না খেয়ে ফিরে যান না বলে জানান শাহজালাল মাজারের অফিস ইনচার্জ। এটা দেখা যায় 700 বছরের আগে থেকে চলতেছে। খাবারটা কমপ্লিটলি আমাদের দরগা শরীফের যে মুতল্লি সাহেব আছে ওনার তরফ থেকে কিন্তু এটা খাওয়ানো হয়, মানে এটা অফিস থেকে এই জিনিসের ব্যবস্থা করা হয়। মৃণাল কান্তি দাস, মাই টিভি, সিলেট। গ্রাম বাংলার খবর। কিশোরগঞ্জে 8ম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দিন ইসলাম তোফাজ্জল নামে একজনকে আটক করেছে পুলিশ। এই ঘটনায় বিক্ষুব্ধ ছাত্র জনতা থানার সামনে জড়ো হয়ে কঠোর শাস্তির দাবি জানায়। শনিবার রাত 11টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে গেলে মুখ চেপে ধরে নিয়ে যায় দিন ইসলাম তোফাজ্জল ও তার সহযোগীরা। এরপর নান্দোলা বন্ধ এলাকায় আটকে রেখে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয় বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা থানার সামনে ভিড় করে বিক্ষোভ জানায়। তারা অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেয়। মেয়ে ভিকটিমের নিকট হতে বিস্তারিত শোনার পরে তাৎক্ষণিকভাবে আমরা দর্শককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত হত্যা বন্ধে বিজিবি ও বিএসএফ এর সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক হয়েছে। সোমবার বিকেলে বাংলাবান্ধা ফুলবাড়ি 0 লাইন সীমান্ত এই পতাকা বৈঠক হয়। এতে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী ও বিএসএফ এর পক্ষে শিলিগুড়ি সেক্টরের কমান্ডার পিকে সিং। এ সময় বিজিবি ও বিএসএফ এর ব্যাটালিয়ন কমান্ডার কমান্ড সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বৈঠক শেষে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল গোলাম রব্বানী সাংবাদিকদের বলেন, গত 8 মার্চ পঞ্চগড় সদর উপজেলার সুইডাঙ্গা সীমান্তে বিএসএফ এর গুলিতে আল আমিন নামে এক বাংলাদেশি মৃত্যু হয়। বিজিবির পক্ষ থেকে বৈঠকে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ জানানো হয়েছে। বিজিবিকে অবহিত করলে বিজিবির তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা যেত। যে কোনোভাবেই এই হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয় এবং গ্রহণযোগ্য নয়। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ, ক্ষোভ এবং নিন্দা জানিয়েছি। রংপুরে পীরগঞ্জে অবৈধ ইট ভাটায় অভিযান চালাতে গিয়ে হামলার ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে পীরগঞ্জ উপজেলা প্রশাসনের একটি আভিযানিক দল উপজেলার খালাসপীরের নাসিমপুর এলাকায় নজরুল ইসলামের এটিএন অবৈধ ইট ভাটায় অভিযান চালাতে গেলে ভাটা মালিকপক্ষের লোকজন বাধা দেয়। পরে উত্তেজিত লোকজন পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে পীরগঞ্জ থানা পুলিশের 2টি পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। অভিযান পরিচালনা করতে গিয়ে প্রথমে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযান কার্যক্রম বন্ধ রাখে প্রশাসন। পরে সেনাবাহিনীর একটি টহল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা যা চোখে দেখি তার চেয়ে অনেক বড় বেশি অপরাধ, তো এই কারণে এই অপরাধকে প্রশ্রয় দেওয়া যাবে না। আর আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আহত হয়েছেন সে বিষয়ে আমরা আইনি পদক্ষেপ নিব। এখানে যারা এই কাজের সাথে জড়িত ছিলেন বা উত্তেজিত করে যারা এই কাজটা করেছেন তাদের বিরুদ্ধে রেগুলার মামলা দায়েরের ব্যবস্থা হবে। বরিশালের মুলাদিতে 2টি আগ্নেয়াস্ত্র, 37টি রাউন্ড গুলি, ম্যাগাজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ 5 ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার চর কালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় আরিয়াল খান লক্ষা নদ থেকে ট্রলার সহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি খনন যন্ত্র ও পল্টন জব্দ করেছে নাজিরপুর নৌ পুলিশ। মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম জানান, 2টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও 37টি রাউন্ড গুলি ও বেশ কিছু রামদা, চাপাতি, ড্যাগার সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ওই দলের সহযোগী ও অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেন।
রমজানে পণ্যবাহী লাইট ট্যারেস জাহাজ যাতে বর্ণি নাঙ্গর 72 ঘন্টায় বেশ অপেক্ষা করতে না পারে তার জন্য কড়া নির্দেশনা দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। জাহাজগুলো এই নির্দেশনা মানছে কিনা তার নিরীক্ষার সমুদ্র অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার চট্টগ্রাম বন্দর ও বহিনাঙ্গর এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড। এ সময় বিভিন্ন নৌযানের নিরাপত্তা, চাঁদাবাজি সমস্যা ও দস্যুতা নিরসনে বিশেষ নজরদারি করেন কোস্টগার্ডের কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দরের বহিনঙ্গর লাইট ট্যারেস জাহাজগুলোর মাদার ভেসেল থেকে পণ্য লোড করার সময় নিরীক্ষা করার পাশাপাশি কোনো নৌযান অভিযুক্ত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কর্মকর্তারা। অভ্যন্তরীণ নৌ বন্দরে যাওয়ার কথা সেখানে না যেয়ে যদি ভিন্ন কোথাও চলে যায় সেটা আমাদের নজরদারিতে চলে আসে, আমরা আমাদের তথ্য নেই এবং সেই জাহাজে বোর্ড করি এবং যদি সত্যতা পাই তাহলে সেই প্রেক্ষিতে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথোপযুক্ত কার্যব্যবস্থা গ্রহণ করি। শুধু পরিদর্শন করছি না, আমরা বিভিন্ন স্টেক হোল্ডার যেমন আমদানিকারক, তারপরে হচ্ছে মালিক প্রতিনিধি, মালিকদের হচ্ছে সংগঠন, তার আপনারা শুধু ভোজ্য তেল, আমরা শুধু হচ্ছে লাইটার বেচেন না, আমরা ভোজ্য তেলগুলো দেখবেন যে ট্যাঙ্কারের মাধ্যমে হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে। বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতি চট্টগ্রামের বহুল আলোচিত নির্বাচনে প্রায় 2.5 মাস পর ঘোষিত ফলাফলে এস.এম. আবু মনসুর সভাপতি এবং জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত 30 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে সমিতির 468 জন সদস্য রাতে ভোট গণনা চলাকালে এক পক্ষের প্রভাব বিস্তারের অভিযোগে ওই দিন ভোট গণনা স্থগিত করা হয়। এই পরিস্থিতিতে চট্টগ্রাম জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা ভেঙে ব্যালট বক্সগুলো প্রধান নির্বাচন কমিশনের ইঞ্জিনিয়ার ইব্রাহিম নেতৃত্বে 7 সদস্যের নির্বাচনী প্যানেল ভোট গণনা শেষ করে সন্ধ্যায় বেসরকারি এই ফলাফল ঘোষণা করে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে সারা দেশের ন্যায় সিলেটের গোটাইনঘাটে উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে গোয়াইনঘাট উপজেলার প্রশাসন। সোমবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর ও গোয়াইনঘাট উপজেলার প্রশাসনের যৌথ উদ্যোগে র্যাব 9, ফায়ার সার্ভিস ও পুলিশের উপস্থিতিতে সুন্দরগাঁও ব্রিজের পাশে অবস্থিত আব্দুস সালাম ব্রিক ফিল্ডের চুলি গুড়িয়ে দেওয়া হয়। গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, সঠিক কাগজপত্র না থাকায় আব্দুস সালাম ব্রিকফিল্ডের চুল্লি ভেঙে দেয়া হয়েছে এবং অঙ্গীকারনামার মাধ্যমে ডিএমপি ব্রিকফিল্ডের সকল কার্যক্রম বন্ধ করে কাঁচা ইট গুড়িয়ে দেয়া সহ আগুন নিভিয়ে দেয়া হয়। সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা 1 কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সোমবার বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটালিয়ন 48 সিলেট ও সুনামগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে। বিজিবি জানায়, জব্দকৃত মালামাল আনুমানিক বাজার মূল্য 1,04,875 টাকা বলে জানায় বিজিবি। এই ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, জব্দকৃত চোরাচালানকারী মালামাল সমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকার ধানমন্ডি 32 নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ফেসবুক ও ইউটিউবে নুরুজ্জামান কাফির তৈরির বিভিন্ন ভিডিও কন্টেন্ট দেখে প্রতিশোধ নিতে তার বসতঘর পুড়িয়ে দেয় শাহাদাত ও মাহফুজ নামে 2 নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন কর্মী। এ সময় তারা কাফির বাড়ি পোড়ানোর ভিডিও কন্টেন্টও তৈরি করে। রবিবার রাতে বরিশাল ও পটুয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে পটুয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ। পটুয়াখালীর রাঙ্গাবালিতে 3টি চোরাই গরুসহ দুলাল বাড়ি ও জলিল হাওলাদারের 2 জনকে গ্রেপ্তার করেছে রাঙ্গাবালি থানা পুলিশ। গভীর রাতে বড় 22 ইউনিয়নের চহর হালিম স্লুইস গেটে থেকে স্থানীয়রা তাকে হাতে নাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। রাঙ্গাবালি থানায় অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরাত হোসেন জানান,
গরু চুরি করে ট্রলারে করে পাচারের সময় স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশকে জানায়। পুলিশ গিয়ে তাদেরকে থানায় নিয়ে আসে। বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে। জেলা প্রশাসকের সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় জেলা প্রশাসক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলাউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক লুতিসকান্ত হাজং, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রণজিৎ কুমার সরকার সহ ফায়ার সার্ভিসের সিপিপি, রেড ক্রিসেন্ট সোসাইটি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইউর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার বিকেলে উপজেলার রশিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা তোতা মিয়া মাতাব্বর। গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলার তরগাঁও ইউনিয়নের বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বিকেলে তরগাঁও মোড় সংলগ্ন মাদ্রাসা মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার, দোয়া মাহফিল ও আলোচনার সভা হয়। তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান ব্যাপারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ ব্যাপারীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিজাউল হান্নান রিয়াজ। যশোরে ধর্ষণ প্রতিরোধ ও ধর্ষকের শাস্তির নিশ্চয়তার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। সোমবার যশোরের সদর উপজেলা পরিষদের মূল ফটকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৈষম্য বিরোধী আন্দোলনের যশোর জেলা যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য রিফাত হোসেন সহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদি বলেছেন, বর্তমানে নারী ও শিশুদের প্রতি নির্যাতন উদ্বেগজনক হারে বাড়ছে। সরকারকে এটি কঠোর হাতে দমন করতে হবে। সোমবার বিকেল ৩৭ নং ওয়ার্ডস্থ টিলাগাঁও এলাকায় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ৩৭ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক চাঁদ মিয়া বাচ্চুর সভাপতিত্বে ও মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক শামসুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জালালাবাদের থানা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ সভাপতি সাবেক চেয়ারম্যান শহীদ আহমেদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। দুর্যোগে পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ, ক্ষয়ক্ষতি, এই প্রতিপাদ্যকে নিয়ে সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ হেকমত আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মোহাম্মদ সাব্বির আহমেদ সিফাত। দিনাজপুরে পার্বতীপুরে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই মতবিনিময় সভায় আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম, মাই টিভির পার্বতীপুর প্রতিনিধি আব্দুল আল মামুন সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকবৃন্দ।